সেলাই করতে করতে গল্পটা শোনো। এই গল্পটা না খুবই ভালো। এই গল্পটা নাম হচ্ছে পুরানো সেই দিনের কথা, সুমিত্রেন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই গল্পটা খুবই ভালো, আর এই গল্পটা যদি তোমাদের খুবই ভালো লাগে শেষ পর্যন্ত, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক করো যাতে ভিডিও বানাতে আগ্রহী হই। তো চলো এই গল্পটা শুরু করি। বাচ্চার হাতে করে পুরানো দিন থেকে চলে আসা ঠাকুরবাড়ির একটা রেওয়াজ দাদা, বড়দা, ছোটদা, বাবা, কাকা সকলেরই হয়েছিল। আমার যে হয়নি তাও নয়, আমার হাতে কুড়ি হয়েছিল ঠাকুর ঘরের সামনে ছোট্ট এক ফালি খোলা ছাতে বসে। আজ আবছা মনে পড়ে সেই দিনটার কথা। মা আমায় স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে দিয়ে নারায়ণ চরণামৃত খাইয়ে একটা কম্বলের আসনে বসিয়ে দিলেন। নারায়ণের পূজারী সুরেন ঠাকুর একটা স্লেট সামনে রেখে এক বিরাট রামখড়ি আমার হাতে গুজে হাতে ধরে ওই স্লেটে লিখে নিলেন ও কয়েকবার ওই এর ওপর হাত বুলিয়ে দিলেন। ব্যাস হয়ে গেল হাতে করি। তারপর ঠাকুরের প্রসাদ খাওয়া। এরপর থেকে পাঠ্যাভ্যাস শুরু হলো আস্তে আস্তে। দাদা পড়েছিলেন হেয়ার স্কুলে। আমাদের বাড়ির অন্যান্য ছেলেদের মোটামুটি স্কুল জীবন কেটেছে হেয়ার স্কুলেই। আমি তার অতিক্রম। অবশ্য বাবা ছিলেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল ও ছোট কাকা মেট্রোপলিটন ইনস্টিটিউশনের ছাত্র। বাড়িতে দাদার মাস্টারমশাই জ্যোতিবাবু আসতেন বার মহলের দোতলার দক্ষিণের বারান্দার পেছনকার লাইব্রেরি ঘরের পাশে পড়ার ঘরে পড়াতে। দাদা চিরকাল পড়াশোনায় ভালোই রেজাল্ট করতেন স্কুলে। দাদার মাস্টারমশাই পড়াতেন বিধান সরণির সীমানি বাজারের পেছনে কালকাটা ট্রেনিং একাডেমিতে। আমায় ক্লাস 3-তে সেখানে ভর্তি করে দেন। সেখানেই আমি 3 বছর পড়ি। তখন কম বয়স, ভালো লাগতো না স্কুলে যেতে। মাস্টারমশাইরা ইতিহাস, ভূগোল মুখস্থ করাতেন। পরীক্ষায় বসে যদি বইয়ের মুখস্থ পড়া না লিখে ইতিহাস, ভূগোল নিজের ভাষায় লিখতুম, নম্বর কাটা যেত। তাই গোড়া থেকেই আমার শিক্ষার চারাগাছটি একটু নড়বড়ে হয়ে পড়েছিল। শান্তিনিকেতনে ভর্তি না হওয়া পর্যন্ত ঘুড়ি ওড়ানো ছিল আমার নেশা। মা রোজ 8 আনা করে পয়সা দিতেন পরিচারক কৈলাসের সঙ্গে রিকশা করে স্কুলে যেতে আসতে। টিফিনের সময় রাস্তার খাবার খেতে খুব ইচ্ছে হতো, কিন্তু বাড়ির ভয়ে খেতুম না। ওই 8 আনার 2 আনা লাগতো স্কুলে যেতে তখনকার দিনে। বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে ফিরতুম কৈলাসের সঙ্গে সিংহীবাজার হয়ে বাগানের পিছনকার দরজা দিয়ে। আসার পথে শিমলেপাড়ার পাশাপাশি 2টো ঘুড়ির দোকান ছিল। সেখানে থাকতো কত রকমের ছোট বড় ঝোলানো লাটাইয়ের শাড়ি, আর কত রকমের ঘুড়ি, কত রকমের মাঞ্জা। ওই নানা রকমের ঘুড়ি ও মাঞ্জা দেখে মন ভরে যেত। ওই বয়সে মনে মনে ঠিক করেছিলুম বড় হয়ে ঘুড়ির দোকান করব। কত রকমের ঘুড়ি হতো তখন, প্লেন অথবা কড়ি টানা। কত নাম ছিল আজও মনে পড়ে, যেমন চাঁদিয়াল, মোরপঙ্খী, পেটকাটা, চাপরাশি, ঘয়লা, শতরঞ্জ ইত্যাদি। আর মাঞ্জা, কত কিছুর মাঞ্জা। দুপুরে ছুটির দিনে বাগানে বা উঠোনে মাঞ্জা দিতুম লুকিয়ে। হামানদিস্তে দিয়ে নীল কাচের বোতল গুঁড়ো করা হতো। তারপর কাচ ছাকা হতো পাতলা ন্যাকড়ায়। গুঁড়ো কাচ রাখা হতো আলাদা করে খবরের কাগজের মোড়কে। মাঞ্জা দেবার কত রকমের উপকরণ ছিল।
ভাত ছেঁকে তার মণ্ড দিয়ে, সাবুর মণ্ড দিয়ে, চিড়ের মণ্ড দিয়ে, ওই মণ্ডের সঙ্গে কাচের গুঁড়ো আর শিরিষের আঠা ও মনমতো রং মিশিয়ে মাঞ্জা দিয়েছি আমি। ডিম দিয়ে লুদির মাঞ্জা ছিল শ্রেষ্ঠ। আমাদের বাড়ির ছেলেদের ঘুড়ি ওড়ানোর সিজন শুরু হতো অক্ষয় তৃতীয়ার দিন থেকে, আর তা শেষ হতো বিশ্বকর্মা পুজোর দিনে। দুই বাড়ির ছেলেরা দুই বাড়ির ছাদে উঠত। আমাদের 4 তলার ছাদ ছিল বিরাট। একপাশে দুটো জলের ট্যাঙ্ক ছিল, যা থেকে সারা বাড়ির চান ঘরগুলোর জল সরবরাহ হতো। এই ট্যাঙ্কের তলার ছায় ছিল বাড়ির ছেলেদের ঘুড়ি ওড়ার রাখার জায়গা। যার যা ভাগ্যের ঘুড়ি ওই ট্যাঙ্কের তলায় ইট চাপা দিয়ে রাখা হতো। ঘুড়ি কেটে গেলে ওইখান থেকে একটা একটা করে নিয়ে উড়াতাম। বিকেলে স্কুল থেকে এসে কাপড় বদলে কিছু খাবার পরে ছাদে উঠতাম। মায়ের ছিল হাতে চালানো একটা সিঙার মেশিন। তাতে মা আমাদের পাঞ্জাবি, পাজামা, বিলেতি, মার্কিনের থান কেটে করাতেন। একবার কাঁচা হয়ে গেলে এত সাদা হতো তো তা আজকালকার লং ক্লথকে হার মানায়। সেলাই করার পাকাপোক্ত ছিলেন না মা, তাই পাঞ্জাবি পাজামা পরা যেত ঠিক, তবে দর্জির মতন অত ফাইন হতো না। তাই পাঞ্জাবার পা ঢাকা অংশে পা অনেকটা বেরিয়ে থাকতো। এইটাই ছিল আমাদের বাড়ির পোশাক। ঘুড়ি ওড়ানোর সময় আকাশটা বিকেলে বদলে যেত। রাজেন মল্লিক, জোড়াসাঁকোর রাজবাড়ি, দাদের বাড়ি ও অন্যান্য বাড়ির ছেলেরা ঘুড়ি ওড়াতে ছাদে উঠত। আকাশে কত রকমের ও কত রঙের ঘুড়ি যে ওড়াতো তা বলে শেষ করা যাবে না। তারপর আস্তে আস্তে আলো পড়ে আসতো। পশ্চিমে সূর্য লালে লাল হয়ে ঝুলে পড়ত হাওড়া ব্রিজের পিছনে। আজকের হাওড়া ব্রিজ তখন তৈরি হচ্ছে। তার কয়েক মুহূর্তের পর সূর্য ডুবে দিত। শুধু থাকতো পশ্চিম পটে তার চলে যাওয়ার লালিমার ইঙ্গিতটুকু। ধীরে ধীরে চারদিক থেকে অন্ধকার নেমে আসতো। আমারও ঘুড়ি নামিয়ে দিতুম। যখন দেখতুম দলে দলে বাদুড় মাথার ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে, ওটাই ছিল আমাদের ছাদ থেকে নিচে নেমে আসার সংকেত। অত বাদুড় রোজ কোথা থেকে আসতো আর কোথায় রাতের আস্তানায় গিয়ে ঝুলতো তা জানতুম না। তবে কাউকে কাউকে বলতে শুনেছিলুম যে ওদের আস্তানা ছিল আলিপুর চিড়িয়াখানায়। আজকের দিনে হারিয়ে গেছে সেই ধরনের ঘুড়ি ওড়ানো, আর বাদুড়ের দলও তাদের আকাশপথে পাল্টে ফেলেছে। সন্ধ্যায় দেখা যায় না। আর ছিল ছোটোবেলার মনে পড়া কত শত চিল বৃত্তাকারের ঘুরত নীল আকাশের কোলে। মাঝে মাঝে চিলের ডাক দুপুরের তন্দ্রাকে খান খান করে দিত। আজ বলতে গেলে তা আর দেখাই যায় না। আকাশে আকাশে চিলের বৃত্তাকারের উড়ে বেড়ানো চোখে পড়ে না বলেই চলে। ঘুড়ি লাটাই নিয়ে দোলনায় নামতুম। মায়ের ঢাসাই আলমারিটার ওপর ঘুড়ি লাটায় রাখার জায়গা। তারপর পড়ার ঘরে বই খাতা নিয়ে বসতে হতো পড়তে। মাস্টারমশাই অনিলবাবু আসতেন পড়াতে, সেই নিঝুম বাইরের ঘরে। পড়ার পর খেয়ে দিয়ে শোয়া। এই গল্পটা লেখক তার নিজের কাহিনীটাই তুলে ধরেছেন। এই গল্পটা তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি পুরোটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর এখানেই গল্পটা শেষ করলাম। যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখানেই শেষ করলাম। আবার আসবো অন্য কোনো দিন অন্য আর একটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে।